শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে, জানালেন প্রধান উপদেষ্টা। সীমান্তের স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা জানান। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। দেশের মধ্যে অপরাধ করে যাতে কেউ সীমান্ত দিয়ে পার হতে না পারে, সেজন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি সদর দফতরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এ তাগিদ দেন। বলেন, যে বা যারা সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সীমান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও কৌশলী হওয়া ও যোগ্যতার পরিচয় দেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনকে উৎসবমুখর করতে বিজিবিকে আরও কঠোর দায়িত্ব পালন করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলেও প্রত্যাশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অতীতের যে কোনো সময়ের চেয়ে বিজিবি সুসজ্জিত বলে মন্তব্য করেন বিজিবির মহাপরিচালক। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। দেশকে নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে দীর্ঘ 17 বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য আছে তাকে সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। এমনকি রাস্তায় একটি ময়লা কাগজ পড়ে থাকলেও তা নিজ দায়িত্বে পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে। এ সময় জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে বিকাল 3:30টায় গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল 4টায় কার্যালয়ের মূল ফটকে পৌঁছালে তাকে স্বাগত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ শীর্ষ নেতারা। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। 2026 সালের 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। জানান, পরিবেশ রক্ষায় প্রথমবারের মতো মেলায় পলিথিন নিষিদ্ধ করে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। সরকারি সহায়তায় বাজারের চেয়ে কম মূল্যে পাটের ব্যাগ বিক্রি করা হবে, তবে ব্যবহার করা যাবে প্লাস্টিকের পানির বোতল। এবারের মেলায় ছোট বড় মিলিয়ে মোট স্টল থাকবে 324টি, যার মধ্যে ভারত, তুরস্ক সহ 6 দেশের মোট 11টি বিদেশি স্টল মেলায় অংশগ্রহণ করছে। শিশুদের বিনোদনের জন্য থাকছে 2টি শিশু পার্ক। রপ্তানির আয় বাড়াতে পণ্যের চাহিদা মাথায় রেখে বিভিন্ন খাতের সক্ষমতা তুলে ধরা হবে দেশি বিদেশি ক্রেতাদের মাঝে।
বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা আর 12 বছরের শিশুদের নিচে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতেও নির্দেশ দেওয়া হয়। সকাল 11টায় শুনানি শেষে এই নির্দেশ দেন চেম্বার আদালত। এর ফলে মান্নার নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না বলে জানান তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন মান্না। তবে সব শুনে সেদিন হাইকোর্ট তার রিট খারিজ করে দেন। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচন কাল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো অধিকার আদায়ের প্রতিনিধিকে নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যক্ষ নির্বাচনে মোট ভোটার 16,445 জন। এর মধ্যে নারী ভোটার 8,479 জন এবং পুরুষ ভোটার 8,170 জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 187 জন। নির্বাচনের মোট প্যানেল 4টি, সহসভাপতি প্রার্থী 9 জন, সাধারণ সম্পাদক প্রার্থী 9 জন, সহ সাধারণ সম্পাদক 8 জন। নির্বাচনে মোট 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আবারও আমাকে এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন, আর্থসামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপি মহাসচিব। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এরই ধারাবাহিকতায় দুপুরে নরসিংদী 2 আসনে মনোনয়ন জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। পাবনা 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন ও পাবনা 1 আসনে মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়নপত্র জমা দেন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, ডক্টর মাওলানা কেরামত আলী এবং বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। এদিকে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কমিশনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অন্যদিকে কুমিল্লা 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন গাজীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। এছাড়া শেষ দিনে সারা দেশের মতো সিরাজগঞ্জ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক এবং কিশোরগঞ্জ 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী 12 ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আজ রংপুর জেলা প্রশাসনের হলরুমে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করাই বর্তমান সরকারের অঙ্গীকার। এ সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ময়মনসিংহে দীপু হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানান উপদেষ্টা। বলেন, হত্যাকাণ্ডে জড়িত ও সহযোগীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যারাই ম্যান্ডেট পেয়ে রাষ্ট্র ক্ষমতা আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এটা আমাদের কমিটমেন্ট। গত এক বছরে মোংলার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে বাংলাদেশ কোস্টগার্ড। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাগর ও সুন্দরবনে অভিযান পরিচালনা করে ৪৯ জন ডাকাতকে আটক করেছে বাহিনীটি। এ সময় উদ্ধার করা হয় ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ৪৪৮ রাউন্ড গুলি। পাশাপাশি দস্যুদের জিম্মি দশা থেকে উদ্ধার করা হয় ৫২ জন জেলেকে। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস, ৬০০টি ফাঁদ উদ্ধার এবং ২৯ জন চোরা শিকারীকে আটক করা হয়েছে। মৎস্য সংরক্ষণ অভিযানে ১২ কোটি মিটার অবৈধ জাল, ১২০ কোটি টাকা মূল্যের রেণুপোনা এবং ১৪,০০০ কেজি জেলি পুষ্কৃত চিংড়ি জব্দ করা হয়। আজ বেলা 11:30টায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিসবাউল ইসলাম। কোস্টগার্ড পশ্চিম জোন শুধু উপকূলীয় নিরাপত্তা নয়, বরং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের জানমাল রক্ষা, বন্দর নিরাপত্তা, বনজ সম্পদ সংরক্ষণ ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০২ রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। জবাবে ৭ উইকেট এবং ৩০ বল হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এদিন সহজ লক্ষ্য তাড়ায় রংপুরের ওপেনার লিটন দাস ও ডেভিড মালান দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। লিটন ৩১ বলে ৪৭ এবং ডেভিড মালান করেন ৫১ রান। এদিকে রংপুরের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। এছাড়াও ২ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সমান একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা, আলিস আল ইসলাম ও সুফিয়ান মুকিম। দুর্দান্ত একটি মৌসুম শেষ করে এবার নতুন মৌসুমের লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ২০২৬ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আমেরিকা সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে লিওনেল মেসির ক্লাব। এ সফরে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে ৩টি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ার মাসচেরানোর শিষ্যরা। মায়ামির এই প্রাক মৌসুম সফর শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। পেরুর লিমা শহরের আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে তারা। এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় ২ বারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন আতলেতিকো নাসিওনালের বিপক্ষে মাঠে নামবেন মেসি, সুয়ারেজরা। প্রাক মৌসুম সফর শেষ করে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে MLS এর মূল আসরে মাঠে নামবে ইন্টার মায়ামি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার। শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে, জানালেন প্রধান উপদেষ্টা। সীমান্তের স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।